এই সরকারকে সবচেয়ে বেশি বিপদগামী করেছে 1 মাসের অতি বিপ্লবীরা। এই সরকার নির্বাচন করার মুরদ রাখে না, আমি যদি ভুল না বলি। কারণ কোনো কিছু সরকারের নিয়ন্ত্রণে নাই। গাজীপুরের ঘটনা, হাতিয়ার ঘটনা, প্রত্যেক ডিসি নিয়োগের ঘটনা, সরকার তো পারছে না। সরকার শুধু ব্লেম গেমের খেলা খেলছে, ফ্যাসিস্টের খুনি হাসিনার মতো। গাজীপুর মহানগরের সাবেক কমিশনার এবং 3 জন এসপি কে যে এখন তাদেরকে যে আটক করা হয়েছে 6 মাস পরে, কথাটা খেয়াল করেন। তারপরে আজকে যে তারা অপারেশনটা কল করেছে, সিদ্ধান্তগুলো মানে দেখেন, কোনো আলোচনা নাই, কোনো কিছু নাই, হুট করে সালাউদ্দিন আইয়ুবী ভাই যেটা বলছেন যে এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আজকে আসিফ নজরুল কিন্তু একটা কথা বলেছেন, আইন উপদেষ্টা, যে অযথা সময় ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা এই উপদেষ্টা পরিষদের নেই। ওকে, গুড। তো এই যে বিষয়গুলো দেখেন, আরেকটা বিষয় আমি স্পষ্ট করে বলি। এখন এই ছোট ভাই সার্জিস আলম, এই জাতীয় নাগরিক কমিটির যে মুখ্য সংগঠক, সে যে কথাটা বলেছেন, এটার সাথে আমি পুরোপুরি দ্বিমত প্রকাশ করছি। যে উপদেষ্টাদের নিয়োগের ক্ষেত্রে জামাত বিএনপির সাজেশন ছিল, তাদের সাজেশনের ভিত্তিতে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে, এটার সাথে আমি সরাসরি দ্বিমত পোষণ করছি। জামাত এবং বিএনপির সাজেশনের ভিত্তিতে বর্তমান উপদেষ্টা প্যানেল হয় নাই। এবং এটা সারজিদের কথার সাথে দ্বিমতটা এভাবে আসে, ডক্টর ইউনূস স্যার কিন্তু স্বীকার করেছেন যে আমি সময় পাই নাই, হাতের কাছে যাকে পেয়েছি আমার সিনে জানা তাকে আমি টান দিয়ে উপদেষ্টা পরিষদে নিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে। তিনি কিন্তু এটা তার স্পেসে বলেছেন। তো এই যে দেখুন, আরেকটা বিষয় তিনি কিন্তু ক্লিয়ার করেছেন জাতির কাছে একদম, শপথ নেওয়ার অল্প কয়েকদিনের মধ্যে, যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। এই যে স্পেস গুলো কিন্তু আপনি হালকা ভাবে নিলে হবে না সাগর ভাই। এখন ছাত্ররা বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি যেটা করছে, আমি মনে করি যে এই জাতীয় নাগরিক কমিটির সাথে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই। যদি আমি ব্যাপকভাবে জাতীয়ভাবে ধরি, যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, আমি এর আগে টকশোতে বলেছি যে নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি কে ভাই, কোত্থেকে আসছে, কে তাকে চিনে? জাতীয় নাগরিক কমিটি একেবারে সাজায় গোছায় বলে দিলে পুরো জাতিকে ওন করবে, পুরো সব বিপ্লবকে রেখে ফেলেছে। সর্বপ্রথম এই সরকারের ভুলটা কি আমি আপনাকে স্পষ্টভাবে বলি, আজকের এই পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী কি? প্রথমত হচ্ছে, এই সরকার যাদেরকে শেল্টার দিচ্ছে তারা এই সরকারের কোনো উপকার করতে পারছে না, সহযোগিতা করতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে, যারা এই সরকারের কাছ থেকে এখন পর্যন্ত সুযোগ সুবিধা নিচ্ছে তারা সরকারের কোনো কাজে আসছে না, আবার সরকারও তাদেরকে দিয়ে কিছু করতে পারছে না। কারণ ভাই নাই তো, খালি নাম আছে কয়েকটা, মানে ধরেন কয়েকটা জুলাই আগস্টের অভ্যুত্থানের ভিত্তি করে কয়েকটা ব্যানার হয়েছে বাংলাদেশে, প্রকৃত অর্থে এখন পর্যন্ত কোনো সংগঠন হয় নাই। আমি সংগঠন বলতে যেটা বুঝি, সেরকম সংগঠন হয় নাই বিদায় তারা সরকারকে সেভ করতে পারছে না। কিন্তু সরকার তো তাদের উপর একেবারে ঝুলে পড়েছে, যে আমাদেরকে তো এরাই আমাদের নিয়োগকর্তা, এরাই সব করবে। এই যে ভুলটা কোথায়, এই সরকারকে সবচেয়ে বেশি বিপদগামী করেছে 1 মাসের অতি বিপ্লবীরা, আমি যদি ভুল না বলি। কারণ তারা বাংলাদেশের কোথায় কি তারা জানে না। যে 15 বছর নির্যাতনের শিকার হয়েছে, অরিজিনাল আমলি কারা, এই স্বৈরাচারের প্যাসিস্টের দুষ্কৃতিকারী কারা, রয়ের এজেন্ট কারা, তারাই বলতে পারবে, যারা গত 15 বছরে নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু 1 মাসের বিপ্লবীরা তো ভাই বলতে পারবে না। রাস্তায় নামছে, কিছু হয় নাই, অনেক বিপ্লবীর আমি নাম বলবো না, এই জুলাই অভ্যুত্থানে তাদের কোনো ত্যাগ নাই। দুই একদিন শুধু মিছিলে গেছে, এখন তারা বড় বড় পদ ক্যারি করছে আর মুখে বলে দিচ্ছে যে জুলাই আগস্টের অনেক কিছু হয়ে গেছে। তো এই জিনিসগুলো যখন কাজের থেকে যখন কথা বেশি হয়ে যায় সাগর ভাই, তখনই দেখবেন যে আমাদের সমস্যাটা সৃষ্টি হয়। তো এই ধরনের জায়গা থেকে আমি মনে করি যে এই সরকারকে ব্যর্থ নিয়ে আর একটা বিষয় বারবার আসছে, যে এই সরকারকে বিএনপি জামাত সহযোগিতা করছে না। আরে ভাই, কেন বিএনপি জামাত সহযোগিতা করবে? সরকার কি অসহায়? সরকার কি দুর্বল? যদি দুর্বল হয় তাহলে দায়িত্ব ছেড়ে দেন, যে সবল আছে তাকে দেন। আরেকজনের সহযোগিতা নিয়ে আপনাকে কেন চলতে হবে? 6 মাস হয়ে গেছে, এখনো বলে যে বিএনপি জামাত সহযোগিতা করছে না। কি সহযোগিতা করবে আপনাকে? আপনি যখন ক্ষমতার শপথ নিয়েছেন, উপদেষ্টারা আপনাদেরকে বলেছেন যে আমরা সহযোগিতা করব। সব রাজনৈতিক দলগুলো বলেছেন, কোন রাজনৈতিক দল ফ্যাসিস্ট খুনি হাসিনার আচরণ করে নাই। তো এখন আপনাদের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কে বাড়াচ্ছে? 1 মাসের অতি বিপ্লবীরা বাড়াচ্ছে। আপনি তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে, তাদেরকে শেল্টার দেওয়ার কারণে আজকের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুতরাং আপনাদের সবার এখন অতি দ্রুত সময়ের মধ্যে আমি বলবো, একটা জাতীয় সরকার ছাড়া আগামী নির্বাচনে সম্ভব হবে না। এই সরকার নির্বাচন করার মুরদ রাখে না, আমি যদি ভুল না বলি। কারণ কোনো কিছু সরকারের নিয়ন্ত্রণে নাই। গাজীপুরের ঘটনা, হাতিয়ার ঘটনা, প্রত্যেক ডিসি নিয়োগের ঘটনা, প্রত্যেকটা ডিসি কারা নিয়োগ করেছে তাদের বায়োডাটা নেন তো আপনি। যে গত 15 বছরে নির্যাতিত প্রশাসনের যে আমলারা ছিল, তাদের মধ্যে 64টা জেলার মধ্যে কয়জন ডিসি হিসেবে গেছে? কয়জন জামাত বিএনপির সাথে সরাসরি সম্পর্ক আছে এই ডিসিদের মধ্যে? তো এইগুলো কারা করেছেন? জাতি সবকিছু সময় হলে একদম সবকিছু বলবে। আমি বলবো ব্যর্থতার দায় নিয়ে এই সরকারের পদত্যাগ করা ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই।
আর রাজনৈতিক দলগুলোকে বলবো, জামাত এবং বিএনপি যে কথাটা আসছে, সরকারকে তারা এখন থেকে ন্যূনতম সহযোগিতা করার কোনো দরকার নাই। হুম। কারণ সরকারকে সহযোগিতা, সরকার তো পারছে না। সরকার শুধু ব্লেম গেমের খেলা খেলছে, ফ্যাসিস্টের খুনি হাসিনার মতো। সরকার শুধু ফাঁকা আওয়াজ করছে, কাজের কাজ কোনো কিছুই করতে পারছে না। আজকে রাস্তায় নামছে চিকিৎসার জন্য, আজকে বিচারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে। সে আপনার স্বাস্থ্য উপদেষ্টা যখন পঙ্গু হসপিটালে দেখতে গিয়েছে, সেখানে তার উপর হুমড়ে পড়েছে। আজকে জুলাই সিটি ফাউন্ডেশনের কি ভূমিকা ছিল আহত নিহতদের তালিকার ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে? কেন তারা প্রধান উপদেষ্টার বাড়ির সামনে যাবে? এই বিষয়গুলো তো সরাসরি সম্পৃক্ত জাতির সাথে, বিপ্লবের সাথে। তা আমি মনে করি যে এখন একটাই সমাধান, এই সরকারকে হয় রাজনৈতিক দলগুলো সহযোগিতা নিতে হবে, অন্যথায় সরকার ক্ষমতা ছেড়ে দিতে হবে। তাছাড়া এই সরকার সরকার কিন্তু বলেছে যে আমরা এই বছরের শেষেই নির্বাচন দিবে। প্রধান উপদেষ্টা বলেছে যদি তাই হয়, তাহলে এখন থেকে তো আপনি নির্বাচনের ওয়ার্ক শুরু করতে হবে। 66টা জেলার মধ্যে আপনি যারা নির্যাতিত ছিল 15 বছর, যারা সত্যিকার অর্থ আওয়ামী একদম লীগের স্পষ্ট, দোষর তার না, মানে আপনি তাদেরকে বসাতে নির্বাচনটাতেই হবে, সমাধান ইউসিদের পাচ্ছেন, বসাতে বা হবে, আপনি মনে এসপিদের করছেন বসাতে হবে। নির্বাচনটাতেই সবার সমাধান হবে। প্রিয় দর্শক, আপনারা কি তাই মনে করেন কিনা? ইসমাইল সম্রাট, মনে না করছি না যে এখন। সাগর ভাই, নির্বাচন নির্বাচন তো হবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য লেভেল প্লে ফিল্ড তৈরি করতে হবে না? তো হুম। সেটা কেন করছে না? সেটা কি একদিনে হবে? না এখন এখনকার মতো যে ডেভিল হান্টের মতো একদিনের ঘোষণায় যে এখন সব ঠিক হয়ে গেছে, এটা বলা যাবে? এটা হচ্ছে সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন। আপনাকে ডে বাই ডে ইনক্রিজ করতে হবে। তো সেই হুম। জায়গাগুলো তো সচিবালয় থেকে শুরু করে সরকারের আচরণে তো সেটা লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে সরকার কি নির্বাচন করবে আর কাকে বসাবে ক্ষমতা, কি করবে? তো সবকিছুই ধোঁয়াশা রয়ে যাচ্ছে। এবং এই সরকারের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে এই সরকার জনগণের সাথে বিচ্ছিন্ন। অর্থাৎ জনগণের মাইন্ডেড, জনগণের যে চাওয়া সেটা পূরণ করতে পারে নাই 6 মাসে। এজন্য সরকার এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তো সুতরাং অতি দ্রুত সময়ের মধ্যে যদি জনগণের সরকার সৃষ্টি না হয়, তাহলে বাংলাদেশের জন্য ভয়াবহ পরিণতি আমার মনে হচ্ছে যে আগামী দিনে আমরা দেখতে পাবো। তো সেটার হাত থেকে ধন্যবাদ। বাঁচার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে লেভেল প্লে ফিল্ড করে নির্বাচনের পথে যাওয়া ছাড়া কোনো ওয়ে নাই। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা বলবেন। মারুফ মল্লিকের পরে আসছি আমি, সাজিদ সালাম। ডক্টর মারুফ মল্লিক, আহ ডেভিল হান্ট কতটা সফল হবে বলে মনে করেন? এটাই কি একমাত্র সমাধানের পথ পাবে, নাকি আসলে শুধু নির্বাচনটা দিলে পরে সবকিছু সমাধান হতে পারে? প্রিয় দর্শক, আপনাদের মতামত জানতে জি, চাই। ধন্যবাদ সাগর ভাই। শুরু করে এই পর্যায়ে অপারেশন ডেভিল হান্ট নিয়ে অন্য বক্তাদের মতো আমিও সন্দিহান। কারণ গত 6 মাসে সরকারের কার্যকলাপে আমাদের আশাবাদী হওয়ার মতো সুযোগ খুব কম। এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ এই সরকার যদি গত 6 মাসে খুব অ্যাক্টিভ, কার্যকর ভূমিকা পালন করতে পারতো, তাইলে কিন্তু এখন অপারেশন ডেভিল হান্ট শুরু করার দরকার ছিল না। ডেভিলরা ঘুরে বেড়াচ্ছিল, এটা তো আমাদের সব বক্তারাই বলেছেন। তো ডেভিলদেরকে ধরার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি কেন? এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সরকার শুরু থেকেই একটু অতি কথন, কথা বেশি বলছেন কাজের চাইতে। তাদের আসলে কাজ বেশি করা উচিত ছিল। এই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই আমি দেশে গিয়েছিলাম, এবং আমি নভেম্বর মাস পর্যন্ত ঢাকায় ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে নভেম্বর মাসের আমি অন্য কোনো হিসাবে যাব না, জাস্ট আমি যদি ঢাকার ট্রাফিকের কথা চিন্তা করি, আমি নভেম্বর পর্যন্ত যেটা দেখলাম, ঢাকা শহরে কার্যত কোনো ট্রাফিক ল ছিল না। এই যে যে দিক দিয়ে বিশেষ করে রাতের বেলা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়, এদিক দিয়ে গাড়ি, ধরেন আপনি মগবাজার চৌরাস্তায় যাচ্ছেন বা বাংলা মোটর চৌরাস্তা পার হচ্ছেন, কে কোন দিক দিয়ে গাড়ি ঢুকাই দিচ্ছে এটার কোনো হিসাব নাই।